এই যে প্রোডিউসার, এই 50 টাকা দিয়েছি ছবিতে। তুই এই সিনেমা করার সময় 50 টাকা দিয়েছিস? হ্যাঁ বলো বলো। তোর নাম কি? শিশির বিশ্বাস। কিচ্ছু বুঝতে পারলাম না। শিশির বিশ্বাস। এই সিনেমাটা দেখেছিস তুই? কেমন লেগেছে তোর? ভালো। কোথায় দেখেছিস তুই? আরামবাগ ফুটবল মাঠে। চল একদিনকে যখন আমাদের রাস্তাতেই ওই চঞ্চলের দোকানের সামনে দাঁড়িয়ে যখন একটা প্রস্তাব দিল যে এরকম হচ্ছে একটা ক্রাউড ফান্ডিং ছবি, তো প্রথমে ভাবলাম যে এটা আবার কী জিনিস ক্রাউড ফান্ডিং ছবি। ওই যেটা হয় আর কি, যেটা যে একটা বড় ব্যানারের কেউ ছবি একটা করলো টাকা পয়সা দিয়ে, সেই ছবি রিলিজ হলো, সিনেমা দেখলাম আমরা। কিন্তু ও যখন প্রস্তাবটা দিল যে এটা একটা অন্যরকম মাত্রা পাবে, যে গ্রামের মানুষের টাকায় ছবিটা তৈরি হবে, স্বাভাবিক কেন একটা বাড়তি কৌতূহল তখন মনের মধ্যে আসলো যে একজন প্রযোজক নয়, গ্রামের প্রচুর মানুষ প্রযোজক হবে এটার। সেটা দেখা যাক তাহলে কি দাঁড়ায়। তো ও যখন পুরো ব্যাপারটা যখন বুঝিয়ে বলে, তো তোর কাছে জানতে চেয়েছিলাম যে এই আর্টিস্ট কোথার থেকে আসবে, কি হবে। বললো তোমরাই আর্টিস্ট, গ্রামের লোককে অভিনয় করবে, আর আমি যতটা পারি বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে দেবো। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট অঞ্চলের মধ্যে একটা শহর গজিয়ে ওঠে, একটা শহর থাকে। তা সেরকম আমার আরংঘাটও একটা শহর, তার চারপাশে অনেকগুলো গ্রাম রয়েছে। তা এখানকার যারা ধরুন তথাকথিত শিক্ষিত মানুষজন, অর্থাৎ যারা গল্প পড়েন, কবিতা লেখেন, ছবি দেখেন, ছবি নিয়ে আলোচনা করেন, এখনও যাদের মুখে মুখে ক্লাসিক ছবিগুলো ঘুরে বেড়ায়, তা সেই মানুষগুলোর কাছে আমিও প্রথম গিয়েছিলাম ছবি নিয়ে আলোচনা করতে, যেভাবে ছবি বানাচ্ছি আপনাদের সহযোগিতা চাই। তা সেই সময়তে অবশ্যই ব্র্যান্ড ফ্যাক্টর সেটা আমিও ফেস করেছি, যে সেই মানুষগুলোকে কিন্তু আমরা কেউ পাশে পাইনি। অর্থাৎ যে মানুষটি তিনি আরংঘাটার সংস্কৃতিকে বদলে দেবে বলেন বছরের পর বছর লিটল ম্যাগাজিন করছেন এবং কবিতা লিখছেন, গল্প লিখছেন, বা যিনি সারা রাত জেগে মহাভারত বা গীতা থেকে শ্লোক নিয়ে তিনি একটা রচনা লিখছেন, যেটা পরের দিনকে তিনি স্বাধীনতা দিবসের দিনকে যেটা তিনি মঞ্চে দাঁড়িয়ে পড়বেন, সেই মানুষগুলো একদমই আমাদের পাশে এসে দাঁড়ায়নি। ফলে সেখানে মনে হয়েছে যে শুধুমাত্র মহানগর নয়, চারপাশ ঘিরেও প্রত্যেকটা অঞ্চলে এই ব্র্যান্ড কালচার রয়েছে। তারপরেও আমরা ছবিটা বানাতে পেরেছি। শেষের দিকে যখন তারা ফাইনালি একদমই সাধারণ মানুষ, যাদের সাথে গল্পের কোনো যোগাযোগ নেই, যাদের সাথে চলচ্চিত্রের কোনো যোগাযোগ নেই, একমাত্র সেই ধরনের মানুষগুলোই তারা এগিয়ে গেলেন। কেউ হয়তো ধরুন বাজারে বসে জুতোর একটা দোকান আছে, কেউ হয়তো বাজারে সবজি বিক্রি করছে, কারো হয়তো 1 বিঘা জমি রয়েছে, কেউ হয়তো কোনো একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন বা হেলথে একটা ছোট্ট চাকরি করছেন। এই ধরনের মানুষগুলোই অবশেষে এগিয়ে এসেছিলেন। অর্থাৎ কোনো একটা, যেটা আমার প্রথমে একটা বিষয় ছিল যে যেভাবে উৎসব হয় সেভাবে যদি উৎসব হতে পারে চাঁদা তুলে, তাহলে সিনেমা কেন নয়? প্রথমে তো এটাই আমাদের একটা ট্যাগলাইন ছিল। তাই উৎসবের ক্ষেত্রে যে মানুষগুলো চাঁদা দেন, তারা এখানে কেউ চাঁদা দেননি। সেই মানুষগুলো কেউ চাঁদা দেয়নি, একটি মানুষও নয়। বরং যে মানুষগুলো কোনো উৎসবের ক্ষেত্রে তারা চাঁদা দিতে পারেন না, সামর্থ্যের জন্য দিতে পারেন না, সেই মানুষগুলোই বরং আমাদের এখানে বিভিন্নভাবে তারা অর্থ সংগ্রহ করে আমাদের দিয়েছেন। খুব অদ্ভুত একটা ব্যাপার, একদিন আমি ট্রেনে করে ফিরছি, দেখি একদল বৃহন্নলা যাদের আমরা বলি, তারা আমার পাশে বসে রয়েছেন। তখন একদম শুরু, আমার এক বন্ধু ফোনে কথা বলছিলেন আমার সাথে। ফোনটা রাখার পর তারা আমাকে জিজ্ঞেস করলেন যে, কি বাবু তুই কি বই বানাবি? তাই আমি বললাম হ্যাঁ, তাই তো বানাচ্ছি। একজন পাশ থেকে বললো, কে আছে, দেব না প্রসেনজিৎ? তা আর একজন বললো, ওই দেব যদি থাকে তাহলে কি ওকে চাঁদা তুলতে হয়?
অনেকক্ষণ তাদের সাথে গল্প টল্প হলো। নেমে যাওয়ার সময় আমাকে একজন 100 টাকা নোট একটা দিয়ে গেলেন, দিয়ে বললেন নে রাখ, এর বেশি তো আমাদের নেই, তুই এটা নিয়ে সিনেমা বানা। তো এরকম বিভিন্নভাবে বাজারে ধরুন যে মানুষগুলো বসে সবজি বিক্রি করে একবেলা বসে, তারা আমাকে 10টা টাকা করে করে দিয়েছে। এবং এই সংখ্যা তত্ত্বতে যদি আমরা আসি তাহলে ছবির প্রযোজক 1126 নয়, সেটা হয়তো 2 থেকে 2500 বা 3000 হয়ে যাবে। আমরা যদি এখানে আড়ংঘাটার সমস্ত মানুষকে এক করতে চাই, তাহলে এই কমিটি বাদ দিয়ে আমরা নাম এমন একটা দেবো যেটাতে সমস্ত মানুষ জড়িত থাকবে, ছোট থেকে বড়। তখন নাম ঠিক হলো আড়ংঘাটা সিনে লাভার্স, ACL মুভিজ। তাহলে আড়ংঘাটা সিনে লাভার্স মানে এই ছোট্ট শিশু যেমন আছে, ওর বাবাও আছে, ওর কাকাও আছে, ওর মাও আছে, ওর দিদিও আছে, তাহলে সকল মানুষের আবেগটা এর মধ্যে জড়িয়ে যাবে। বেশ ভালো কথা। আমরা তখন এই সংস্কৃতি প্রেমীদের নিয়ে আমরা একটা স্কুলে, তাতে শিক্ষক আছে, নাট্যকার আছে, ব্যবসায়ী আছে, অভিনেতা আছে, সব রকম মিশন, যারা সংস্কৃত চর্চার মধ্যে থাকে, যারা হয়তো পাড়ায় কোনো জায়গায় একটা অনুষ্ঠানে দিনে, নির্দিষ্ট একটা দিনে হয়তো 1 ঘন্টার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, তাদেরও সব ডাকলাম, ডেকে তাদেরকে, উজ্জ্বল ছিল সেদিন, তাদেরকে টোটাল বিষয়টা শেয়ার করা হলো যে এইরকম আমরা একটা সিনেমা তৈরি করবো ভাবছি, যেখানে টালিগঞ্জের শিল্পীদের পাশাপাশি আমাদের এখানকার ছেলেমেয়েরা অভিনয় করবে, এবং সেটা আমরা করবো চাঁদা তুলে, এবং এটার দায়িত্ব নিতে হবে আপনাদের। আর তার মধ্যে কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ কোনো পরামর্শ, একটা পথ বলে গেল। আমরা বললাম ঠিক আছে। এইবার তখন সেই মিটিংটা করার পরে আমরা দেখলাম যে মোটামুটি প্রায় 50% আমাদের সাকসেসফুল, আমরা উদ্যোগে এগোতে। তা তখন আলোচনা করা হলো যে এইবার আমাদের বন্ধুমহল এবং ক্লাবগুলো, এইগুলো যোগাযোগ করা হবে। এবার বন্ধুমহল ক্লাবগুলো যোগাযোগ করতে আরম্ভ করলাম। করার পরে সবটাই যে আমরা চা মাত্র হাতে পেরে গেলাম, বিষয়টা এরকম নয়। কেউ বলছে হ্যাঁ এরা সিনেমা করবে চাঁদা তুলে, হ্যাঁ কোথাকার আর্টিস্ট এরা সিনেমা করবে চাঁদা তুলে, এরকম কমেন্টসও আমাদের হতে হবে। কোনো হয়তো নেতা গোছের, সে হয়তো চায়ের দোকানে বসে আছে, আলোচনা শুনেছে, কি চাঁদা তুলে সিনেমা আড়ংঘাটায়, কে কারা, ওসবের মধ্যে না। আমার কাছে তো নিয়মিত থ্রেট কলও আসতো যে এখানে এসে কিছুতেই চাঁদা তুলে ছবি বানাবে না, তুমি তো বহু বছর আড়ংঘাটার সাথে তোমার কোনো যোগাযোগ নেই, তুমি আসা বন্ধ করো, ছবি বানাতে তুমি পারবে না। আড়ংঘাটা তো কারো নিজস্ব জায়গা নয়, সেটা সৌভাগ্যক্রমে আমি সেই জায়গাটায় জন্মগ্রহণ করেছি। যদি আমি জন্মগ্রহণ নাও করতাম সেখানে, তবুও তো অন্যান্য অঞ্চলের মতনই সেটাও আমার ভারতবর্ষের একটি অঞ্চল, অর্থাৎ আমার নিজস্ব জায়গা, সেটা আমি সেখানে যেতেই পারি যে কোনো সময়। অবশ্যই আমি তাদের গুরুত্ব দিইনি। এরকম শুধু থ্রেট কল নয়, অনেক ধরনের সমস্যা ছিল যাতে আমরা ছবিটি না তৈরি করতে পারি। এবং আমাদের ধীরে ধীরে এই যে একটা ইউনিটি তৈরি হচ্ছিল, বেশ কিছু মানুষ তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন, তাদের সাথে যাতে আমার হৃদ্যতা বা এই সম্পর্কটাকে ভেঙে দেওয়া যায় সেটারও চেষ্টা চলেছে। আসলে বিষয়ে 1126 বা 1000 মানুষ তো বড় কথা নয়, 1100 মানুষ মানে কিন্তু ভোটারও 1100। তাদের মনে হয়েছিল যে কিছুতেই এতগুলো মানুষকে একসাথে সংঘবদ্ধ হতে দেওয়া উচিত নয়, তারা চরম বাধা দিয়েছিলেন। আমি গৌড়ের ঘাটটাই পেয়েছিলাম, কিন্তু আমি করতে পারিনি, তখন ছোট ছিলাম বলে। খুব ভালো রিহার্সাল করেছিলি, ওয়ার্কশপে খুব ভালো করেছিলি, সে আমি করেছিলাম, কিন্তু তারপর দিয়ে মাঝের মধ্যে দিয়ে ওরম হয়ে গেল, ক্যামেরা আসতো, তারপর দিয়ে ভয় শুরু হয়ে গেল। ছোট ছিলাম তাই ক্যামেরা দেখে ক্যামেরাটাকে বন্দুক ভাবতাম, কিন্তু আমি ছিলাম সাইড রোলে ছিলাম। তুই কান্নাটা খুব ভালো করেছিলি, খুব সুন্দর হয়েছিল। ওই অ্যাক্টিংটাই, ওইটা তো ওই যখন হচ্ছে বহু মেরেছিল, সেটা তো গিলি সাইঙ্গে করেছিল। টোটাল প্রজেক্টটাকে তোলা, মানুষের এই যে স্বতঃস্ফূর্ত আহ্বান বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এইটা আমাকে আপ্লুত করেছে। আমি যাচ্ছি, দাঁড়িয়ে আছি রাস্তায়, হয়তো কোনো এক ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, সে হয়তো বললো যে দাদা তুমি কোথায় যাবে? আমি বললাম বেলেপাড়ায় যাবো। তুই কোথায় যাবি? বললাম আমি বহিরগাছি যাবো। তা কি শুটিং আছে? বললাম হ্যাঁ। তা গাড়ি পাচ্ছ না? বললাম না রে, আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছে, এদিকে কোনো অটো আসছে না, আমি কী করে যাই বলতো? ঠিক আছে, এই অটো দাদাকে নামিয়ে দিত বেলেপাড়ার ওখানে, দিল, নামিয়ে দিল।
নাবি দেওয়ার পর আমি পয়সা দিতে গেলাম, সে অটোওয়ালা পয়সা নিল না। বলছে আপনারা এত সুন্দর একটা জিনিস করছেন, আবার পয়সা, ও ঠিক আছে আমার চাঁদা হিসেবে ধরে নেন। এইরকমভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ সাহায্য করেছে। কেউ আমাদের জিজ্ঞেস করলে একদিনে তোদের দুপুরে খাওয়া খরচ কত রে, আর ধর 4,000 থেকে 5,000 এর মধ্যে হবে, ঠিক আছে কালকে খরচটা আনবে। এই তোদের টিফিন খরচ কত রে, আমি এরকম, ঠিক আছে অমুক দোকানে যাবি, গিয়ে আমার নাম করে মিষ্টি সিঙ্গাড়াগুলো নিয়ে আসবি, আর ওইখানে মুড়িওয়ালা থাকবে, চেঁচুরওয়ালা থাকবে, ওগুলো নিয়ে আসবি। এইরকমভাবে মানুষ আস্তে আস্তে অংশগ্রহণ বাড়তে থাকে। যখন আমরা বিল নিয়ে কুপন নিয়ে যখন চাঁদা তুলতে যাচ্ছি, হয়তো কোনো দোকানে গেছি চাঁদা তুলতে, সেই দোকানে হয়তো দেখা গেলো আপনাদের মতো কেউ দাঁড়িয়ে আছে, সে আমাদের কথোপকথন শুনে বলছে দাদা একটা কথা বলো, হতে হয়েছে কি আমার বাড়ি এখানে না পাশের গ্রাম, তা আমি যদি আপনাদের কিছু চাঁদা দিয়ে নেবেন, তাহলে হ্যাঁ কেন নেবো না, বলছে কাজটা দাদা খুব ভালো হচ্ছে, হ্যাঁ আমি কিছু চাঁদা দিচ্ছি, আমার দেন, দিয়েছে, নিয়েছি। ধরুন কারো হয়তো চোখের অপারেশন রয়েছে, একটু পিছিয়ে দিয়েছেন অপারেশনটা, টাকা তিনি দিতে পারেননি, কিন্তু পিছিয়ে দিয়েছেন যে আমি তো অর্থ দিতে পারবো না, কিন্তু আমাকে লাগবে। হ্যাঁ, আমি যদি অন্তত শুটিংয়ের সময় প্রেজেন্ট থাকি, তাহলে একটা মানুষের খরচ হয়তো কমে যাবে এদের, আমি শারীরিকভাবে কিছুটা শ্রম দেবো। এভাবে তিনি চোখের অপারেশন পিছিয়ে দিয়েছেন, দিনের পর দিন পিছিয়ে তিনি আমাদের সাথে থেকে তিনি শারীরিকভাবে হেল্প করেছেন। এই যে 2,500 মানুষ 10 টাকা 5 টাকা যে যা পেরেছে দিয়েছে, হ্যাঁ কি দাঁড়ালো তাহলে? হ্যাঁ, ফাইনালিটা আমি একটু ভেঙে বলি আপনাকে, সেটা হচ্ছে আরুনঘাটা গ্রাম, আরুনঘাটাতে আসলে অফিসিয়ালি 27,000 মানুষের বাস। হ্যাঁ, সেখান থেকে 930টি পরিবার আমাদের টোটাল 22 লক্ষ টাকা দেয়, যেটা দিয়ে আমরা ছবির শুটিং কমপ্লিট করি। তারপর যখন ফিরে আসি তখন বেশ কিছু টেকনিশিয়ান তাদের পেমেন্টে ডিউ ছিল এবং পোস্ট প্রোডাকশন ছিল। এটা মিলে আরও 196 জন মানুষ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে, তারা আমাদের 18 লক্ষ টাকা দেয়। আর পরবর্তীকালে ছবিটা রিলিজের জন্য একটি আশ্রম এগিয়ে আসেন, শ্যামসখা আশ্রম, জয়দেব, সেখানকার ওরা এগিয়ে এসে রিলিজের যে বাকি টাকাটা সেটা সংগ্রহ করে দেন। সেটাও ধরুন প্রায় 14 লক্ষ টাকা, মানে টোটাল এখন ছবিটির বাজেট দাঁড়ালো 54 lakhs। নদিয়ার আরংঘাটা গ্রাম, যে গ্রামে উজ্জ্বল একসময় স্কুল টিচারই করতো, সেই গ্রামে, এবং উজ্জ্বল সেই গ্রামেরই ছেলে। আমরা একসঙ্গে যাই, গিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকি, লোকজনের সঙ্গে আলাপ হয়, পরিচয় হয়, এবং অদ্ভুত স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে, এবং তারা প্রত্যেকেই কিন্তু ধরে নিয়েছে যে হ্যাঁ ছবিটা হবে, এবং তারা সবাই এগিয়ে এসছে, এবং সবাই দেখি উজ্জ্বলের সঙ্গে অদ্ভুতভাবে ওর পাশে আছে। এইভাবে শুরু হয়। তারপরে উজ্জ্বল স্ক্রিপ্টটি পরে একদিন ওর বাড়িতেই স্ক্রিপ্ট পড়া হয়, আমি যাই, আমাদের সহচলিত ছবির সম্পাদক অনির্বাণ থাকে, এবং এই চিত্রনাট্যের স্ক্রিপ্টটি উজ্জ্বল পড়ে শোনায়, এবং চিত্রনাট্যটি পড়ার পর আমি জাস্ট কী বলবো, আমি অবাক হয়ে যাই, এবং আমাকে অসম্ভব রকমভাবে টাচ করে যে গ্রাম। এবং এই ছবির সবথেকে বড় যে ঘটনা, সেটা হচ্ছে এই ছবির ঘটনাহীনতা, যেটা আমাকে খুব বেশি করে হন্ট করে। যেটা আমি আমার যেসব ছবিতে কাজ করি, আমি চেষ্টা করি স্ক্রিপ্ট লেভেল থেকে যুক্ত থাকতে, একদম স্ক্রিপ্টে আমার ইনপুট দিতে, বা এ থেকে প্রথম থেকে একদম যুক্ত থাকতে, এবং শুটিংয়েরও কিছু কিছু জায়গায় যদি দরকার পড়ে আমি যাই। কারণ এটা আপনাকে আর কি বলবো, আপনি জানবেন নিশ্চয়ই যে সম্পূর্ণ স্ক্রিপ্টই প্রথম এডিটিং, একটা চিত্রনাট্যই প্রথম এডিটিং, সুতরাং সেখান থেকে না ঢুকলে পরে রাশ দেখে এডিট করাটা আমার কাছে খুব ব্যাপারটা খুব মনে হয় না, বিশ্বাসযোগ্য মনে হয় না। তো এই প্রথম থেকে ঢুকি একদম। তো এই ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার সাথে বোধহয় একদিন শান্তনুদা এবং উজ্জ্বল হঠাৎ করে আমায় ফোন করে যে এরকম আমরা ছবি করছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, দেখা করি। আমরা একটা কাফেতে দেখা করি টালিগঞ্জে, তো ইনবক্সে কথা হয়, তারপর কাফেতে দেখা করি আমরা। রোলিং অ্যাকশন। গৌর শুনছো কি বলছে? চলে আসো। হ্যাঁ তুই যাবি তো দিদার সাথে, দিদা আজ থাকবে কাল যাবে। একটা পুজো বলুন বা ধরুন যে পানীয় জলের ব্যবস্থা বলুন, তা সেটার তো ধরুন এরকম 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার একটা জিনিস তৈরি করছে, তা সেটা স্থায়িত্ব 3 দিন 4 দিন 5 দিন। এবার
20 বছর পরে এর অস্তিত্ব না থাকলেও 20 বছর পরে এটা তো লেখা থাকবে যে গ্রামের মানুষের টাকা একটা ছবি হয়েছে দুধ পিঠার গাছ। তো 20 বছর পরে গিয়ে ওখানটা কলের জল পরে গ্রামের মানুষ তৈরি করেছে, এটা মানুষের মাথায় নাও থাকতে পারে। আর একটা আড়ংঘাটার নাম থাকবে, পার্শ্ববর্তী এলাকার নাম থাকবে, এই মানুষগুলো জড়িয়ে থাকবে, এটা সে 20 বছর কেন 40 বছর পরেও যদি কেউ সিনেমা নিয়ে যদি কেউ চর্চা করে তখন কিন্তু এই নামটা আসবে। সেদিনকে অনেকগুলো সিন করলাম, করার পরে ভাবলাম যে না, আমাকে সিনেমাটা কেউ দেখতে গেলে একটা সিনেমা আমাকে মোটামুটি 4-5টা সিনেমা আমাকে সবাই দেখবে। শুটিং কোনোদিনও দেখিনি, এখানে প্রথম যখন শুটিংটা হয় ওইসব দেখে টেকে একটুখানি ঘাবড়ে গিয়েছিলাম। তারপরে দেখ উজ্জ্বল আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল ক্লাসরুমটার মধ্যে যে দেখো তুমি টেনশন করবে না, এইভাবে করবে, তুমি এরকম একটা টিচার, একটু গুরুগম্ভীর টিচার, তোমাকে ছাত্রছাত্রীদের সঙ্গে খুব গুরুগম্ভীরভাবে থাকতে হবে, তাদেরকে পেটানো মানে এরকম একটা তা আমার ঠিক আছে, এমনি আমি হাসি খুশি, তারপরে আমার একটা চরিত্র দিয়েছে, সেটাকে নিয়ে খুব ভেবেছি যে আমাকে তো পুরো আমার চরিত্রের পুরো উল্টোটাই করতে হবে। দুধ পিঠা গাছটা যখন রিলিজ হলো, আমি আমার ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে আমার যত আমার পরিচিত আছে সবাইকে তো আমি বলেছি, সবাই আড়ংঘাটাতে যখন এসে সবাই দেখেছে। আর নিজেকে এখন সেদিনকে প্রথম আমি যখন পর্দায় দেখছি, আমি সত্যি কথা ভাবতে পারিনি কোনোদিন আমাকে একটু সিনেমা পর্দায় দেখবে। আর তারপরে যখন দেখলাম কলকাতা, ব্যারাকপুর, বারাসাত এইসব জায়গায় যখন সিনেমাটা হয়ে চলছে, আমার শুধু একটা মনের মধ্যে হয়েছে যে সিনেমাটা কিন্তু প্রচুর লোক, কলকাতার লোকরা আমাদের দেখছে, একটা দুটো সিনেমা হলো কিন্তু আমাকে দেখছে। আর সব থেকে আজকে আরও বেশি অবাক লাগলো যখন আপনি ঢুকে আমাকে দেখে চিনতে পারলেন। আমার এইটাই বিশাল মানে ভেতর ফিলিংসটা আসলে এটাই, নিশ্চয়ই কোনো একটা জায়গায় ভালো চরিত্র করেছি, অভিনয়টা ভালো করেছি, যার জন্য আপনি আমাকে চিনতে পেরেছেন। আমাদের আরও ভালো লাগে কি জানেন, মাস্টারমশাই যদি না থাকতো তাহলে আমাদের এই গ্রামের মাঠ নারায়ণপুর নাম কোনোদিন ইতিহাসের পাতায় উঠতো না, কোনোদিন ওই কলকাতা সিনেমা হলে কেউ দেখতো না। মাস্টারমশাই আমাদের এই স্কুলে এসেছিলো বলেই আমাদের এই মাঠ নারায়ণপুরের মানুষ, এই গ্রামের নাম সিনেমার পর্দায় উঠেছে বা কত লোক দেখেছে। আমাদের খুব ভালো লাগে, এরকম যদি আরও হয় আমাদের আরও আনন্দ লাগবে। আমি এই জুতো চপ্পল হাটে বিক্রি করি, আজকেও ছিল হাট, আপনাদের জন্য মোটামুটি সময়টা দিলাম। যেরকম আমাদের এরকম ইচ্ছা নাই যে একটা কিছু হলে পরে ওই আমাদের নিজস্ব কাজ বন্ধ করে দিয়ে মানুষের দিকে সব চিরদিন তো ব্যবসা করেই গেলাম, ঠিক আছে, একটা করি না কিছু, ঠিক আছে, দেখি ওদের সাথে গায়ে ঘাটি। হ্যাঁ, আমি নিজের গাড়ির তেল পুড়িয়ে পুড়িয়ে ওদের পিছন পিছন ঘুরে বেরিয়েছি। একটা নিম গাছ পাওয়া যাচ্ছিল না, 7 দিন ধরে নিম গাছটা খুঁজছি, কেউ কোথাও পায়নি। উজ্জ্বল একদম মাথা খারাপ করে দিল, নিম গাছটা আসল, নিম গাছটাই দরকার। পেলাম না, লাস্ট আমার বাড়ির পাশে একটা ইয়ে আছে, ওখানে নিম গাছটা পেলাম। আর মানে শুটিং করার মতনই জায়গাটা, পাশে সর্ষে বাগান, হ্যাঁ, ফাঁকা মাঠ, সুন্দর পরিবেশ নিম গাছটার ওই জায়গায়। নিম গাছটা মোটা, হ্যাঁ, ওখানে শুটিং হলো, সেই শুটিংটা খুব ভালোই হয়েছিল। মানে আমরা যে সিনেমায় জগতে ঢুকবো এটা আমরা ভাবতে কীভাবে ঢুকে গেলাম আমরা নিজেরাই জানি না, এই হচ্ছে ঘটনা। ওই যে চঞ্চল বলল এমন একদিন শুটিংয়ের পয়সা শেষ, তখন আমি কি করব, তখন আমার একটা ব্যাংকে বই ছিল, আমি বলছি উজ্জ্বল দেখ কত লাগে। উজ্জ্বল আমার অবশ্য ছোট অনেক, কত লাগে দেখ, নিয়ে আমাকে শুটিংটা তো চালা, তারপরে দেখছি। ও আমার বাড়ি সকালবেলা চলে গেল একটা মোটরসাইকেলে গিয়ে নিয়ে, আমি ওকে করে দিলাম। তা ওটা কোনো ব্যাপার না, পয়সাটা মেন কথা না, মেন কথা হচ্ছে আমাদের বইটা তৈরি করতে হবে। বড় বড় হাউসের সাথে লড়তে তো আমরা পারবো না, মানে অনেক ছবির ক্ষেত্রে লড়াই করে দেখেছি যে টিকতে পারি না, কোথাও গিয়ে দাঁড়াতে পারি না, কারণ হল পাওয়া যায় না। হ্যাঁ, আসল লড়াইটা শুরু হয় ডিস্ট্রিবিউশন লেভেল থেকে গিয়ে, মানে ছবিটা কোনো মতে তৈরি হয়ে যায়, ডিস্ট্রিবিউশন হলের জায়গা থেকে গিয়ে আমাদের আসল চ্যালেঞ্জটা ফেস করতে হয়, যেটা আমাদের এই ছবির ক্ষেত্রে হচ্ছে এখন ফেস করতে। নামিয়ে দিচ্ছে বিভিন্ন হল থেকে, দর্শক যাচ্ছে বলছে হচ্ছে না, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এই ছবিটা দেখে ওই ছবি দেখুন, হ্যাঁ, এই ছবি না দেখে ওই ছবিটা দেখুন, ওটাতে বেশি লোক হচ্ছে। তো এইটা আমরা যেটা ভেবেছিলাম যে আমার হাতে যদি একটা গ্রামের 1000 দর্শক থাকে, 1000 লোক তৈরি হয়ে থাকে এবং তাদের মুখে মুখে ছড়ায়, মিডিয়া সহ কেউ আমাদেরকে এই জায়গাটাতে ইগনোর করতে পারবে না, এতগুলো মানুষ এটার সাথে আছে। এবং তা হয়েওছে, প্রচুর মানে মিডিয়া আমাদের যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং বহুল পরিমাণে নিউজ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই ডিস্ট্রিবিউশন লেভেলের এটাকে এড়াতে পারিনি, এই মেসটাকে এড়াতে পারিনি কিছুতেই। সেটা হয়েছে,
আবার একটু একটু করে চেষ্টা হচ্ছে ব্যাপারটাকে দাঁড় করানো, এবং সেটা এই সাংগঠনিক শক্তিটা রয়েছে বলে বোধহয় আমাদের সুবিধা হচ্ছে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে। আবার মানে একেবারে মাঝখানে তো 1 সপ্তাহে একদম শুয়ে দিয়েছিল, মানে আমি তো মানসিকভাবে অত্যন্ত মানে হয়ে গেছিলাম যে সত্যি আর কলকাতার মানুষের কাছে বোধহয় আর কিছু চাওয়ারই নেই। কারণ এই ছবিটাই গ্রামে যেদিন দেখানো হচ্ছে সেদিন অন্তত 1,500 মানুষ একটা মাঠ ভর্তি করে দেখছে, এবং একটা ফোন বাজছে না, কেউ কথা বলছে না, সবাই চুপ করে বসে দেখছে ছবিটা। কলকাতায় যখন আসছি একটা হলে দেখছি 5 জন বসে দেখছে, তাও মাঝখান থেকে 3 জন উঠে যাচ্ছে, তখন এটা হতাশ লাগছিল, ভীষণ হতাশ লাগছিল যে কলকাতার মানুষ আমরা যেটা গর্ব করতাম যে একটা সাংস্কৃতিক রাজধানী, এখানে সিনেমা নিয়ে গবেষণা হয়, আলোচনা হয়, এবং এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে হাজার হাজার মানুষ ভিড় করে টিকিটের জন্য মার্কাটারি হয়, সেখানে এরকম একটা ছবি, একটা নতুন চেষ্টা, একটা গ্রামের মানুষ প্রডিউস করেছে, নতুন চেষ্টা দেখার জন্য 10টা লোক আসছে না, এটা খুব ট্র্যাজিক ছিল। তো আমরা যখনই ভেঙে পড়েছি তখনই গ্রামের মানুষ পাশে দাঁড়িয়েছে এসে, একদম যে আপনারা ভাববেন না, আমরা তো আছি। প্রথম কথা বলে নিই যে আমি এর আগে বেশ কিছু চিত্রনাট্য নিয়ে অনেক হাউসে ভিজিট করেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি যে ধরনের গল্প হয়তো বলতে চাইছি, বা হয়তো গল্প বলতে চাইছি না, যে ধরনের বিষয় নিয়ে আমি ছবি বানাতে চাইছি, হয়তো তারা খুব একটা সাড়া দেবেন না। আমার এটা আগের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল। তখন ভাবলাম ঠিক আছে, গণ অর্থায়নে যদি কাজ করা যায়। এবার গণ অর্থায়ন এবং একটি গ্রাম এগিয়ে আসবে, এর পিছনে অনেক কারণ আছে। কারণ যেরকম প্রথমত যে আমার যে গ্রাম, সেখানে কোনো সিনেমা হল নেই, তারা ছবি দেখতে গেলে তাদেরকে অনেক দূরে পৌঁছতে হয়, এবং ভালো ছবি দেখার অভ্যাস কিছুতেই গড়ে উঠছে না। কারণ যদি কেউ নিয়মিত ছবি না দেখেন, মানে ভালো ছবি যেগুলোকে আমরা তথাকথিত ভালো ছবি বলছি, যদি নিয়মিত না দেখে তাহলে ছবি দেখার অভ্যাসটা কী করে গড়ে উঠবে? সেই সুযোগ তাদের একদম নেই। এবং সেই সুযোগ তৈরি করতে গেলে যেটা আজকের দিনে দরকার, সেটা বারবার ছবি নিয়ে পৌঁছানো। সেটার সময়ও হয়তো আমাদের কাছে খুব একটা নেই। তার থেকে যদি এরকম হয় যে একটি গোটা ছবির সাথে যদি একটা গ্রামকে যুক্ত করে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, একটি ছবি তৈরির আবেগ, ছবি তৈরির কষ্ট, ছবি তৈরির যে যন্ত্রণা, প্রত্যেকটা জিনিস তারা খুব কাছ থেকে দেখতে পারবেন। সেখানে ছবির প্রতি কোথাও একটা ভালো লাগা তাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা সেটাই আমার মনে হয়েছিল যে ফলে এই ছবিটির শুরু থেকে যদি তারা যুক্ত হয়ে যায়, কারণ আমি একটা ছবি বানালাম, সেখানে গ্রামের কিছু মানুষ অভিনয় করলেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার থেকে ছবি বানানোর এন্টায়ার প্রসেসের সাথে যদি তারা যুক্ত হয়ে থাকে, তাহলে ছবির প্রতি ভালোবাসা গড়ে ওঠাটা খুব স্বাভাবিক। আমরা মনে করছি আমাদের দর্শক হয়তো একটা বিভাজন তৈরি হয়ে গেছে। কিছু মানুষ কিছু গ্রামীণ বিষয়ের ছবি দেখতে পছন্দ করছেন, কিছু শহরের মানুষ তারা অন্য ধরনের বিষয় দেখতে পছন্দ করছেন। আসলে বিষয়টি তো একদমই তা নয়। বিষয়টা হচ্ছে ভীষণভাবে আরোপিত, এবং এরও একটি রাজনৈতিক কারণ অবশ্যই রয়েছে, যে অবশ্যই আমরা বছরের পর বছর ধরে চাইছি যে দর্শক যাতে একই ধরনের ছবি দেখে এবং একই ধরনের বিষয় বারবার তারা দেখে, তাদের মধ্যে সেটাকে আমরা বারবার চাইছি যে সেটা গেঁথে দেওয়া তাদের মধ্যে। এই ধ্যান ধারণা সহজে ভাঙা যাবে না। এবার একটা গ্রাম থেকে যদি আজকে এইভাবে ছবি বানায় 1000 মানুষ, তাহলে 1000 দর্শক তৈরি হলো। আগামী দিনে যদি কোনো পরিচালক তাদের কাছে অন্য ধারার ছবি নিয়ে যায়, তারা সেটা মুক্ত মনে গ্রহণ করবে, অন্তত সম্ভাবনা থাকবে। অর্থাৎ একটা ছবি বানাতে গিয়ে 1000 প্রডিউসার এলো, 1000 দর্শক তৈরি হলো, এভাবে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে। এবং যত বাড়বে তত যেটা হবে যে গ্রামীণ দর্শক এবং শহর দর্শকের যে বিভাজনটা, সেটাকে ভেঙে দেওয়া যাবে। কারণ আসলে বিভাজন বলে কিছু নেই, সেটা সম্পূর্ণভাবে আমাদের তৈরি করা।
ভেবে ছবিটা করা যে ভবিষ্যতে যদি কেউ এইরকমভাবে কাজ করতে আসে, যারা প্রডিউসার পাচ্ছেন না বা তথাকথিত বড় হাউসগুলো তাদের সুযোগ দিচ্ছেন না, তারা কিভাবে কাজটা করবেন সেইটা ভেবে এটা করা যে তাদের কাছে একটা দৃষ্টান্ত থাকলো যে তোমরা এইভাবে কাজটা করতে পারো। এবং তার জন্য যদি কোনো সাহায্যের দরকার হয়, যদি কোনো টেকনিক্যাল সাহায্যের দরকার হয় বা কোনো যোগাযোগের দরকার হয়, তার জন্য আমরা আছি। আমরা সেই প্রজেক্টের সাথে যুক্ত থাকলেও করব, না থাকলেও করব। হ্যাঁ, কারণ আমরা চাই যত বেশি পরিমাণে মানুষ এগিয়ে আসুক, ছবি বানাক। আমি চাই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছবিটা নিয়ে পৌঁছাতে। হয়তো আর হল পাবো না, কারণ আমাদের কাছে সেই পরিমাণ অর্থ আর নেই যে হল ভাড়া নিয়ে ছবিটা দেখাবো। খোলা মাঠ তো রয়েছে, ওই প্রজেক্টর ভাড়া করে আমরা মাঠে গিয়ে ছবি দেখাবো। বেশ কিছু ক্লাবগুলোর সাথে আমি আলোচনা করেছি, তাদের মাধ্যমে যদি বিভিন্ন অঞ্চলে ওই প্রজেক্টরের মাধ্যমে যদি ছবি দেখানোর ব্যবস্থা করা যায়। কিছু স্কুল বাড়িকে আমরা বেছে নেব, কারণ এই মুহূর্তে তো আমি বারবারই বলছি যে আমাদের ওই কোনো থিয়েটার হল ভাড়া নিয়ে ছবি দেখানো সম্ভবপর নয়। ফলে ওই খোলা মাঠ এবং স্কুলই আমাদের একমাত্র ভরসা। সেই সব জায়গাতে আমরা ছবি দেখাবো। একটা টোকেনের ব্যবস্থা অবশ্যই রাখবো, সেটা আমি টিকিট না বলে অনুদান বলতে পারি হয়তো। এরকম খুব মিনিমাম একটা অর্থের বিনিময়ে একটা ছবি দেখানোর ব্যবস্থা করা হবে এবং সেটা আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে। গাছ আমরা পুঁতলাম, আপনারা সেটা জল দিয়ে বড় করুন। হ্যাঁ, যেরকম যেইভাবে আপনারা মানে বই করেছেন সেভাবে বই, বিনোদনমূলক বই করেছেন আপনারা। অন্যান্য সিনেমা চলছে, চলুক না, কিন্তু দুধ পিঠে গাছটা দেখুন, আমরা পিঠে গাছটা পুঁতলাম, আপনারা যত্ন করুন। এর জন্যে আপনারা সেই ফলটা একদিন পাবেন, সবাই পাবেন একদিন। আমাদের সেই গাছ পুঁতে দিয়েছি, কিন্তু ফল খাওয়ার দায়িত্ব আপনাদের না, আমাদের না, আপনাদের ফল খাওয়ার দায়িত্ব। আপনারা বই করুন, আরও বই করুন, কিন্তু পিঠে গাছটাকে মারবেন না।